বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে টয়োটা সুপ্রা গাড়িটির এক্সস্ট দিয়ে এইরকম হুড়হুড় করে আগুন কেন বার হয়। বা যে কোনো সুপার কারের পিছন দিয়ে এরকম আগুন কেন বার হয়। সাধারণ কোনো গাড়ির এক্সস্ট দিয়ে এরকম আগুন তো বার হয় না। অনেকে হয়তো ভাববে যে সুপার কার অনেক বেশি সিসির হয়, অনেক বেশি পাওয়ারফুল হয়, তাই জন্য হয়তো এক্সস্ট দিয়ে এরকম আগুন বের হয়। হ্যাঁ, এটা কিছুটা ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। আসলে এই এক্সস্ট দিয়ে আগুন বার হওয়ার পিছনে গাড়িতে একটা সিস্টেম কাজ করে, যেটার ফলে গাড়িগুলো খুব কম সময়ে অনেক দ্রুত গতিতে উঠতে পারে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই সুপার কারগুলোর পিছন দিয়ে এরকম হুড়হুড় করে আগুন বার হওয়ার পিছনে আসলে কি সিস্টেম কাজ করে সেই বিষয়ে ভালোভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। সুপার কার, বা যেটাকে আপনি স্পোর্টস কারও বলতে পারেন, এর অর্থ কি? এর অর্থ হলো এমন গাড়ি যেটা খুব কম সময়ে অনেক দ্রুত গতিতে উঠতে পারে। তাই এই গাড়িতে যাই সিস্টেমে ব্যবহার করা হোক না কেন, সবই কিন্তু এই গতির জন্যই করা হয়। তাই খুব কম সময়ে অনেক বেশি গতিতে তোলার জন্য এতে একটা পদ্ধতি ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় অ্যান্টি ল্যাগ সিস্টেম। আর এই অ্যান্টি ল্যাগের জন্যই গাড়িগুলো এক্সস্ট দিয়ে ওইরকম হুড়হুড় করে আগুন ছাড়ে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই অ্যান্টি ল্যাগ সিস্টেমটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। এই অ্যান্টি ল্যাগ সিস্টেমটা বুঝতে গেলে তার আগে আপনাকে গাড়ির টার্বো চার্জার কীভাবে কাজ করে সেটা একটু বুঝতে হবে। এই টার্বো চার্জারের উপরে আমার পুরো একটা ভিডিও আছে, আপনি চাইলে ওটা গিয়ে দেখে আসতে পারেন। আর যদি নাও দেখতে চান তাহলে আমি ছোটো করে একটু বলেই দিই। আমরা তো মোটামুটি সবাই জানি যে ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে বাইরের বাতাস মানে অক্সিজেন এবং পেট্রোল ঢুকিয়ে আগুন জ্বালিয়ে পিস্টনের মাথায় চাপ দিয়ে ইঞ্জিনকে ঘোরানো হয়। তাই এই সিলিন্ডারের ভিতরে যত বেশি বাতাসকে ঢোকানো যাবে, মানে যত বেশি অক্সিজেনকে চেপে ঢোকানো যাবে, তার মধ্যে তত বেশি পেট্রোল জ্বালানো যাবে। আর যত বেশি পেট্রোল জ্বলবে পিস্টনের উপরেও তত বেশি চাপ পড়বে, যার ফলে ইঞ্জিন তত বেশি শক্তিশালী হবে। তাই এই ইঞ্জিনের ভিতরে এই বেশি বাতাসকে চেপে ঢোকানোর জন্যই ইঞ্জিনের সাথে টার্বো চার্জার লাগানো হয়। টার্বো চার্জার মানে আর কিছুই নয়, একটা রডের দু মাথায় দুটো পাখা লাগানো থাকে এবং পাখা দুটো হাউজিং দিয়ে কভার করা থাকে। আর সাধারণ ইঞ্জিন কি করে, একদিক দিয়ে ফ্রেশ বাতাস নেয়, আরেকদিক দিয়ে ধোঁয়া ছাড়ে। তাই এই পাখা দুটো পাইপ দিয়ে ইঞ্জিনের এই দু প্রান্তে ফিট করে দেওয়া হয়। মানে টার্বোর ওই একটা পাখা যেখান দিয়ে ধোঁয়া বার হচ্ছে সেখানে ফিট করে দেওয়া হয়, আরেকটা পাখা যেখান দিয়ে ইঞ্জিনের ভিতরে ফ্রেশ বাতাস যাচ্ছে সেখানে ফিট করে দেওয়া হয়। এটা করলে কি হয়, ইঞ্জিন যেখান দিয়ে ধোঁয়া ছাড়ছে সেই ধোঁয়ার একটা গতি আছে, সেই ধোঁয়ার গতিটাকে ব্যবহার করে একটা পাখা ঘুরবে। আর ওই পাখাটা ঘুরলে কি হবে, ওর সাথে যেহেতু আরেকটা পাখা একটাই রডে ফিট করা আছে, তাই ওটা ঘুরলে এটাও ঘুরবে। আর এটা ঘুরলে ইঞ্জিন সাধারণভাবে যতটা বাতাস টানতো তার থেকে আরও বেশি বাতাসকে চেপে ঠেলে ইঞ্জিনের ভিতরে ঢোকাবে। আর বেশি বাতাস ঢুকলে, আগেই তো বলেছি যে তার মধ্যে বেশি পেট্রোল জ্বালানো যাবে, আর বেশি পেট্রোল জ্বালানো গেলে বেশি শক্তি পাবে ইঞ্জিন। তাই এইভাবে সাধারণ ইঞ্জিনের থেকে টার্বো লাগিয়ে দিলে ইঞ্জিনের পাওয়ার অনেকটা বেড়ে যায়। কিন্তু এখানে একটা সমস্যা হলো, ইঞ্জিন যত বড় হবে তার সাথে টার্বো তত বড় লাগাতে হবে। আর বড় টার্বো হলে সেটা বেশি ভারী হবে, মানে তাকে ঘোরার জন্য বেশি শক্তি লাগবে। তাই কি হয়, এই টার্বো চার্জার ইঞ্জিনে গাড়ি যখন কম আরপিএমে, মানে ইঞ্জিন যখন আসতে থাকে, তখন টার্বোর ফ্যানটা ভালোভাবে ঘুরতে পারে না। ইঞ্জিনের গতি বাড়ালেই তারপরে টার্বো চার্জারটা ভালোভাবে কাজ করতে পারে। তাই কি হয়, টার্বো চার্জার ইঞ্জিনের গাড়িতে আপনি যদি হঠাৎ করে এক্সেলারেটর দিয়ে হঠাৎ করে গতি তুলতে চান, টার্বো ইঞ্জিনের সাথে সাথে হঠাৎ করে জোরে ঘুরতে পারবে না। কারণ ইঞ্জিন থেকে জোরে গতিতে ধোঁয়াটা বার হবে, সেই গতির প্রেসারে চাকাটা ঘুরবে, তারপরে গিয়েই না এই চাকাটা ইঞ্জিনের ভিতরে জোরে চেপে হাওয়া ঢোকাবে। এই প্রসেসটা করতে টার্বোর একটু সামান্য বেশি সময় লেগে যায়। মানে গাড়ির এক্সেলারেটর হঠাৎ করে বাড়ালে টার্বোর এক্সট্রা পাওয়ারটা 1-1.5 সেকেন্ড পর থেকে পাওয়া শুরু হয়। আমাদের তো পাওয়ারটা সঙ্গে সঙ্গে পাওয়ার দরকার, কিন্তু টার্বো 1-1.5 সেকেন্ড দেরি করে ফেলে পাওয়ারটা দিতে। এই সমস্যাটাকে অটোমোবাইলের ভাষায় টার্বো ল্যাগ বলা হয়। ল্যাগ মানে তো আমরা বুঝি যে কোনো কিছু স্লো চলাকে ল্যাগ বলি। যেমন ফোন যদি একটু স্লো কাজ করে আমরা বলেই ফেলি যে ফোনটা দেখ না ল্যাগ করছে, ঠিক সেই রকম এটা হলো এই টার্বোর ল্যাগ। সাধারণ কোনো গাড়ির জন্য এটা খুব একটা সমস্যার না। হঠাৎ করে এক্সেলারেটর চাপলে টার্বোর এক্সট্রা পাওয়ারটা 1-1.5 সেকেন্ড পর থেকে পাওয়া শুরু হবে। সাধারণ গাড়ির জন্য এটা খুব একটা সমস্যার না। কিন্তু এই সমস্যাটা একটা স্পোর্টস কারের কাছে অনেক সমস্যার। যে গাড়িটা নিয়ে ধরুন রেস হয়, বা যে গাড়িটা নিয়ে কেউ ড্রিফটিংয়ের মতো স্টান্ট করে, সেই গাড়ির কাছে এই সামান্য টার্বো ল্যাগটাও অনেক সমস্যার। কারণ সেই গাড়িগুলো নিয়ে হঠাৎ করে দ্রুত গতিতে তোলা আবার কমানো, আবার তোলা আবার কমানো করা হয়। তাই সেই গাড়িগুলোতে এই টার্বো ল্যাগটা কিন্তু অনেকটা সমস্যার। তাই এই টার্বো ল্যাগকে কমানোর জন্য অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন একটা বড় টার্বোর পরিবর্তে দুটো ছোট টার্বো লাগিয়ে দেওয়া হয়, ইত্যাদি আরও অনেক পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু তাতেও কিছুটা ল্যাগ থেকে যায়।
তাই একদম পারফরমেন্সওয়ালা গাড়িগুলোতে, মানে যে গাড়িগুলো নিয়ে রেস টেস হয় সেই গাড়িগুলোতে এই ল্যাগটাকে সরাসরি কমানোর জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় অ্যান্টি ল্যাগ। জানেন তো, আমরা অ্যান্টি কথাটা কোনো কিছুর বিরুদ্ধে ব্যবহার করি, যেমন ভাইরাসের বিরুদ্ধে যে কাজ করে তাকে বলা হয় অ্যান্টিভাইরাস। ঠিক সেই রকমই এখানে এই সিস্টেমটা এই টার্বো ল্যাগের বিরুদ্ধে কাজ করে বলে এটাকে বলা হয় অ্যান্টি ল্যাগ। আর এই অ্যান্টি ল্যাগ সিস্টেমের জন্যই সুপার কারগুলো পিছন দিয়ে এরকম হুড়হুড় করে আগুন বার করে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই অ্যান্টি ল্যাগ সিস্টেমটা আসলে ঠিক কীভাবে কাজ করে। প্রথমে বুঝতে হবে যে আমাদের প্রবলেমটা কী ছিল। প্রবলেমটা ছিল যে গাড়ির এক্সেলেটার দেওয়ার সাথে সাথে টার্বোর পাওয়ারটা পাওয়া যাচ্ছিল না, মানে টার্বোর পাওয়ারটা 1-8 সেকেন্ড পর থেকে পাওয়া যাচ্ছিল। তাই আমাদের দরকারটা কি? দরকারটা হলো যেন এমনটা হয় যে গাড়ির এক্সেলেটার দেওয়ার সাথে সাথেই যেন টার্বোর পাওয়ারটাও পাওয়া যায়, মানে যে 1-1.5 সেকেন্ড দেরি করছিল সেই দেরিটা করলে হবে না, এক্সেলেটার দেওয়ার সাথে সাথেই যেন টার্বোর পাওয়ারটাও পাওয়া যায়। আর এই অ্যান্টি ল্যাগ সিস্টেমে ঠিক এই কাজটাই করা হয় টার্বোর পিছনে আলাদা করে আগুন জ্বালিয়ে। মানে টার্বোচার্জারের যে পাখাটা এক্সস্টের দিকে, মানে যেদিকে ধোঁয়া বাড়ুচ্ছিল সেই দিকে ছিল, তার আগে এবং ইঞ্জিনের এক্সস্ট ভ্যালভের পরে আলাদা করে আগুন জ্বালানো হয়। আর এই টার্বোর আগে আগুন জ্বালালে আগুন থেকে সৃষ্টি হওয়া গরম গ্যাসটা টার্বোকে জোরে ঘোরায়, কারণ গরম গ্যাসটা দ্রুত বাইরের দিকে ছুটে যেতে চাইবে আর সেই শক্তিতে টার্বোটাও জোরে ঘুরবে। আর সেই আগুনের কিছুটা শিখা সাইলেন্সারের বাইরে দিয়েও দেখা যায়, যেটা বাইরে থেকে দেখতে এমন লাগে। আর এই টার্বোর আগে আগুনটা মেনলি দুরকম পদ্ধতিতে জ্বালানো হয়। প্রথম যে পদ্ধতিতে করা হয় সেটাকে বলা হয় র্যালি স্টাইল বা সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন অ্যান্টি ল্যাগ সিস্টেম। এখানে করা হয় কি, যে পাইপ দিয়ে ইঞ্জিনের ভিতরে বাতাস যায় সেখানে হালকা করে একটা ছিদ্র করে সেখান থেকে আলাদা একটা পাইপ লাগিয়ে এক্সস্ট পাইপের ঠিক টার্বোর আগে লাগিয়ে দেওয়া হয় এবং ইসিউকে এমনভাবে টিউন করা হয় যাতে সে রিচ মিক্সার ইঞ্জিনের ভিতরে পাঠায়, মানে প্রয়োজনের থেকে যেন ইঞ্জিনের তেল বেশি পাঠায়। এর ফলে কি হবে, ইঞ্জিনের ভিতরে প্রয়োজনের থেকে বেশি জ্বালানি পাঠালে জ্বালানিটা সিলিন্ডারের ভিতরে পুরোপুরি জ্বলবে না, কারণ যতটা ফিউল পাঠাচ্ছে সেই পরিমাণে তার ভিতরে তো অক্সিজেন বা বাতাস নেই, তাই সেই তেলটা পুরোপুরি জ্বলবে না। তাই সেই না জ্বলা ফিউলটা তার পরের স্ট্রোকে এক্সস্ট দিয়ে বার হবে। আর আগেই বললাম ওই জায়গায় এক্সট্রা পাইপ দিয়ে টাটকা বাতাস ঢোকানো হচ্ছে। তাই এখানে কি হলো, টাটকা বাতাস মানে অক্সিজেন এবং জ্বালানি মানে ওই না জ্বলা জ্বালানি দুটো মিক্স হয়ে গেল। এবার এর মধ্যে সেখানে একটু আগুন পেলেই সেই জায়গায় আবার জ্বলে উঠবে। কিন্তু এই আগুন জ্বলার জন্য আগুনটা আলাদা করে দিতে লাগে না, কারণ গাড়ি চললে এক্সস্টের ওই জায়গায় প্রচণ্ড গরম হয়ে যায়, তাই সেই গরমের সংস্পর্শে এসে ওই জ্বালানি এবং টাটকা বাতাসটা আবার জ্বলে ওঠে। আর আগেই বললাম এই আগুনটা জ্বালানো হয় ঠিক টার্বোর যে পাখাটা এক্সস্টের দিকে থাকে তার একটু আগে, তাই ওখানে আগুন জ্বললে গরম গ্যাসটা ছুটে বাইরের দিকে যাবে আর সেই প্রেসারে টার্বোর ওই পাখাটা জোরে ঘুরবে, আর ওই পাখাটা জোরে ঘুরলে টার্বোর ইনটেক পাখাটাও জোরে ঘুরবে, আর ইনটেকের দিকে লাগানো পাখাটা জোরে ঘোরা মানেই ইঞ্জিনের ভিতরে চেপে বেশি করে বাতাস ঢোকাবে। এই প্রসেসটা গাড়ির এক্সেলেটার জোরে চাপার সঙ্গে সঙ্গেই ঘটে, যার ফলে টার্বোর ওই ল্যাগটা আর থাকে না। আর এই আগুনটা যেহেতু ইঞ্জিনের বাইরে এক্সস্ট পাইপের ভিতরে জ্বালানো হচ্ছে, তাই সেই আগুনের কিছুটা শিখা এক্সস্ট দিয়েও বাইরে থেকে দেখা যায়। এই সেম জিনিসটাই আরও একটা পদ্ধতিতেও করা হয়, যেটাকে বলা হয় ইগনিশন ডিলে অ্যান্টি ল্যাগ সিস্টেম। এবার এটা কীভাবে করা হয় একটু বলি। আমরা তো সবাই জানি যে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের 4টে স্ট্রোক হয়। প্রথমে পিস্টনটা উপর থেকে নিচের দিকে আসে, তখন সিলিন্ডারের উপরে একটা ভ্যালভ খুলে গিয়ে বাইরে থেকে বাতাস এবং পেট্রোল মিশে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। তারপরে কি হয়, উপরের ওই ভ্যালভটা বন্ধ হয়ে গিয়ে ভিতরে থাকা পেট্রোল এবং বাতাসকে পিস্টন চাপ দিয়ে কম্প্রেস করে, তাই জন্য এটাকে কম্প্রেশন স্ট্রোক বলা হয়। তারপরে কম্প্রেশন হয়ে গেলে স্পার্ক প্লাগ দিয়ে ছোট করে একটু আগুনের ফুলকি দেওয়া হয় তার মধ্যে, যার ফলে সেখানে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের চাপে আবার পিস্টন নিচের দিকে ছুটে আসে, যেটাকে আমরা পাওয়ার স্ট্রোক বলি, বা বলতে পারেন ইঞ্জিন আসল যে স্ট্রোকটা থেকে শক্তি পায় এটাই হলো সেই পাওয়ার স্ট্রোক। তারপর কি হয়, উপরের আরও একটা ভ্যালভ খুলে যায় আর আগুন থেকে সৃষ্টি হওয়া ধোঁয়াটা পিস্টন চাপ দিয়ে ঠেলে ওই ভ্যালভ দিয়ে বাইরে বার করে দেয়, যেটাকে এক্সস্ট স্ট্রোক বলা হয়। এইভাবে 4টে সাইকেল চলে, যার জন্য এটাকে আমরা 4 স্ট্রোকের ইঞ্জিন বলি, বা ইংরেজিতে 4 স্ট্রোক ইঞ্জিন বলি। আর এই ইগনিশন ডিলে অ্যান্টি ল্যাগ সিস্টেমে কী করা হয়, এই ইগনিশন বা আগুন জ্বলার টাইমটা একটু দেরি করে দেওয়া হয়। মানে কম্প্রেশন স্ট্রোকের পরে যে স্পার্কটা বা আগুনের ফুলকিটা দেওয়া হচ্ছিল তার মধ্যে আগুন জ্বলার জন্য, সেই স্পার্কটা যে টাইমে দেওয়া উচিত তার থেকে একটু দেরি করে দেওয়া হয়, তার জন্য এটাকে ইগনিশন ডিলে অ্যান্টি ল্যাগ বলা হয়। ইগনিশন ডিলে মানে নামেই বোঝা যাচ্ছে যে ইগনিশনের টাইমটা একটু দেরি করে দেয়া। সামান্য একটু এই দেরি করে ইগনিশন করলে কি হবে, পিস্টনটা একেবারে উপরে থাকার থেকে একটু নিচে চলে আসবে, কারণ পিস্টন তো অনবরত চলছে, আগের স্ট্রোকের শক্তি পিস্টনে কিছুটা রয়েছে, তাই পিস্টনটা কম্প্রেশন স্ট্রোকের পরের স্ট্রোকের জন্য কিছুটা নিচে চলে আসবে, তখনই স্পার্ক প্লাগ স্পার্কটা করবে আর তখনই ভিতরে থাকা বাতাস এবং পেট্রোলটা জ্বলবে।
এর ফলে কি হয়, এক্সস্ট স্ট্রোকের সময় মানে যখন শুধু ধোঁয়াটা ঠেলে বার করার কথা সেই সময় গিয়েও সিলিন্ডারের ভিতরে পাওয়ার স্ট্রোকের আগুনটা কিছুটা জ্বলতে থাকবে। তাই এক্সস্ট স্ট্রোকে ধোঁয়ার সাথে সেই কিছুটা আগুনও ঠেলে বার করে দেবে, আর সেই আগুনটাই ওই এক্সস্টের দিকে লাগানো টার্বোর ফ্যানটাকে জোরে ঘোরাতে সাহায্য করবে। তাই এইভাবেও টার্বোর এই ল্যাগকে কমানো হয়। আর এটাতেও যেহেতু সিলিন্ডার থেকে আগুনটা কিছুটা ঠেলে বাইরে বার করে দিচ্ছে, তাই সেই আগুনের শিখাটাও সাইলেন্সার দিয়ে এরকম কিছুটা দেখা যাবে। আর এখানে ওই স্পার্কটা দেরি করে দেওয়ার কাজটা ইসিউ করবে, কারণ ইসিউর মধ্যেই সব কিছু ঠিক করা থাকে যে কখন স্পার্ক করা উচিত আর কখন উচিত নয়। তাই এই কাজটা করতে গেলে আপনাকে ইসিউতে পরিবর্তন করতে হবে। এছাড়াও আরও কিছু অ্যান্টি ল্যাগ পদ্ধতি আছে, কিন্তু মেনলি এই দুটো পদ্ধতিতেই করা হয়। তবে এই অ্যান্টি ল্যাগ সিস্টেমটা এত ভালো হলেও কিন্তু সব গাড়িতে ব্যবহার করা হয় না, কারণ এটা করলে টার্বোর প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আপনার গাড়িতেই অ্যান্টি ল্যাগ সিস্টেম অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি আপনার গাড়ির টার্বো পরিবর্তন করতে হবে। যেমন যে গাড়িগুলো নিয়ে রেস হয় সেই গাড়িগুলোতে এই অ্যান্টি ল্যাগ সিস্টেম থাকার জন্য প্রতি রেসের পরে একবার করে গাড়ির টার্বো চেঞ্জ করতে হয়। আবার এটার জন্য আবার কেউ যেন এমনটা ভাববেন না যে কোনো বাইক বা গাড়ির পিছন দিয়ে একটু আধটু আগুন বার হচ্ছে মানেই সেই গাড়িতে অ্যান্টি ল্যাগ সিস্টেম ব্যবহার করা হয়েছে। যে কোনো গাড়িতে জোরে অ্যাক্সেলেরেটর দিয়ে ছেড়ে দিলে সিলিন্ডারের ভিতরের না জ্বলা ফিউলটা সিলিন্ডারের বাইরে গিয়ে জ্বলে, তাই সেই আগুনটাও এক্সস্ট দিয়ে দেখা যায়। তাই সেটাকে আবার কেউ অ্যান্টি ল্যাগ ভাববেন না। হ্যাঁ, অ্যান্টি ল্যাগ পদ্ধতি অনেকটা ওরকমই, কিন্তু সেটা অ্যান্টি ল্যাগ নয়। অ্যান্টি ল্যাগ পদ্ধতি ব্যবহার করা থাকলে গাড়ির এক্সস্ট দিয়ে আগুন বার হওয়ার পরিমাণটা অনেক বেশি হয়। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।